হ্যালো বাচ্চা পার্টি, ওয়েলকাম টু কেজিসি। কী হাল চাল, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, ওয়েদারও খুব ভালো আছে। তো চলে এসো, এক এক করে জয়েন্ট হতে থাকো। চা নাস্তা স্ন্যাক্স নিয়ে আমাদের এখানে বসে পড়ো, খাতাটাকে একটু সাইডে রাখো। আমরা শুধুমাত্র এখানে এসে গল্প করবো, বাস, এর বেশি কিছু না। গল্প করবো, গল্পের মধ্যে যতটা জানার দরকার ততটাই জানবো। আর যতটা জানার দরকার মানে বুঝতেই পারছো আমরা কি কতটা জানি আর কতটা জানার চেষ্টা করি। তো আমরা ছিলাম কোথায়? ওজোন স্তরে, এর আগের দিন, তাই তো? কি দেখেছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তরে ওজোনের একটা স্তর তৈরি হয়, বেশ ভালোই থিকনেসযুক্ত স্তর, যার মধ্যে দিয়ে ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। মানুষের অনেক উপকার হয়, ঠিক আছে? এই যে ঘটনাটা আমরা ঘটছে দেখেছি, প্রকৃতিতে ঘটছে। তো এরপর এই প্রাকৃতিক ঘটনা যে ঘটছে সেইখানে বাধা বিপত্তির সৃষ্টি করছে মানুষ। এর ফলে কি হচ্ছে, মানুষ বা প্রকৃতি নিজেও সৃষ্টি করতে পারে। কেমন ঘটনাটা ঘটছে না, এমন এমন জায়গার সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় ওই ওজোন স্তর খুব পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কতটা পাতলা হচ্ছে? 200 ডপসনের নিচে। এইখান দিয়ে ইউভি রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, যার জন্য আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি, গাছপালা, পরিবেশের বিভিন্ন ক্ষতি ঘটছে। সেই ক্ষতিগুলো আমরা আস্তে আস্তে পড়ব। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তার জন্য প্রথমে কি হচ্ছে? ওজোন স্তরের ক্ষয় হচ্ছে। 200 ডপসনের নিচে যখনই ওজনের ঘনত্ব চলে যাবে, তখন সেই জায়গা দিয়ে ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে ঢুকবে, ঠিক আছে? এই যে জায়গা যেখানের মধ্য দিয়ে ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে ঢুকতে পারছে, এইরকম জায়গাগুলোকে কি করা হয়, মানে ওজোন গহ্বর বা ওজোন হোল বলা হয়। ওজোন স্তরে একটা ছিদ্রের সৃষ্টি হচ্ছে, যেই ছিদ্র বা হোল বা গহ্বর দিয়ে কি হয়, ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে ঢুকে, বাংলায় বলা হচ্ছে ওইটা। তো 1982-তে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান লক্ষ্য করেছিলেন যে আন্টার্কটিকা মহাদেশে প্রায় 200 ডপসনের নিচে ওজোন স্তর এর ঘনত্ব চলে গেছে। এর ফলে ওখান থেকে ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে ঢুকছে। এরপর আস্তে আস্তে তিনি জানতে চেয়েছিলেন যে এই ঘটনাগুলি ঘটার কারণ কি। সেই জানার সময় তিনি বুঝতে পারেন যে -78 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রায় 6 মাস ধরে এরকম আন্টার্কটিক অঞ্চলে আছে। তাহলে -78 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচারে যখন প্রায় 6 মাস, মানে হাফ অফ দ্য ইয়ার, বছরের অর্ধেক টাইম থাকে, তখন এখানে কি হয়, একটা মেঘের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, PSC। ওকে, ভালোভাবে বুঝে যাচ্ছে তো? এই PSC কি করে? PSC ওজোন স্তরকে ক্ষয় করতে সাহায্য করে। ওজোন স্তরের ক্ষয় হতে সাহায্য করে। আমরা একটু সাইডে লিখে রাখি, এখন খাতা খোলার দরকার নেই, ভালোভাবে লিখবো। PSC, P ফর পোলার, S ফর স্ট্র্যাটোস্ফিয়ারিক, C ফর ক্লাউড। কিন্তু উত্তর মেরুতে কি ঘটছে? উত্তর মেরুতে এই টেম্পারেচার একটানা এতদিন থাকছে না, যার জন্য পিএসসি তৈরিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, বা সঠিক পরিমাণে, যতটা পরিমাণ দরকার ওজোন স্তরের ক্ষয় করার, ততটা পরিমাণে ওজোন স্তর ক্ষয় করতে পারছে না, বা ততটা পরিমাণে পিএসসি তৈরি হচ্ছে না। যার জন্য দেখা গেছে উত্তর মেরুতে কিন্তু ওজোন স্তর সেই রকমভাবে ক্ষয় হয়নি, বাট দক্ষিণ মেরুতে খুব ভালোভাবেই ক্ষয় হয়েছে। মানে এই 6 মাস ধরে যখন পিএসসি তৈরি হচ্ছে, সেটা একটা ভালো পরিমাণে ওজনকে নষ্ট করছে। এই হলো প্রাকৃতিক ঘটনা। আচ্ছা, মানুষ কি পিছিয়ে থাকে? মানুষ তো পিছিয়ে থাকেনি। মানুষ এরপরে এক পা এগিয়ে গেছে। এরা তৈরি করছে কি? ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় পদার্থ, যারা
যেখানে কি আছে দেখো, ক্লোরোফ্লোরোকার্বন, আমরা সংকেতে বলি CFC, সাইডে লিখছি CFC। এইখানে আছে কি ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণু ওজনকে ভেঙে দেয়, ঠিক আছে, দিয়ে অক্সিজেন তৈরি করে দেয়, এরকম ঘটনা ঘটে। আচ্ছা, তাছাড়াও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সেই সমস্ত অক্সাইড সম্পর্কে আমরা আস্তে আস্তে লিখবো, আমরা একটু হালকাভাবে আলোচনা করছি আজকে, একটু ক্লাস বড় হোক ক্ষতি নেই, তবুও একটু ভালোভাবে শিখতে হবে, কারণ এই জিনিসটা আমাদের পরিবেশের পক্ষে খুব একটা ইম্পর্টেন্ট। দেখো, নাইট্রোজেনের যে অক্সাইড আছে সেগুলো কি করে অক্সিজেনকে ভেঙে দিতে সাহায্য করে, মানে ওজনকে ভাঙবে, ওজন ভেঙে এরপরে অক্সিজেন বা অক্সিজেন অণু, পরমাণু, বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আস্তে আস্তে আমরা সেটা সমীকরণের মাধ্যমে বা যেটাকে বলে রাসায়নিক সমীকরণ, তার মাধ্যমে আমরা দেখব। তাছাড়াও CH4, এটাকে বলা হচ্ছে মিথেন, ঠিক আছে, এই মিথেনও কিন্তু এই ওজোন স্তরের ক্ষয় করতে সাহায্য করে। ওকে, এত ঘটনা ঘটে আমাদের ওজোন স্তর ক্ষয় করার জন্য। তো আমরা এই জিনিসটাকে একটু ডিটেলসে লিখব, লিখার পর আমরা যাব অন্য একটা স্টেপে, যেখানে আমরা এটা কিভাবে বন্ধ করা যায় এবং এর ফলে কি ক্ষতি হতে পারে, এটা তো আমাদের জানা দরকার। শুধু তুই কি পড়বো, আমাদের কিছু লাভ আছে কিছু ক্ষতি আছে, তবেই আমরা পড়ছি। এই মুরগিটা দেখো, লাভ ক্ষতি দুটো ধরে নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে, তো আমরা ওই জিনিসটার জন্যই আমরা এটা পড়ছি। আমরা আস্তে আস্তে লাভ ক্ষতি সব কিছু দেখব। প্রথমে আমরা হেডিং দেবো ওজোন গহ্বর। লেখার দরকার নেই, এইখানে তোমরা পেয়ে যাবে খুব সুন্দরভাবে, তোমরা শুধু দেখতে থাকো কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে। যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার এর ঘনত্ব দুশো ডবসন ইউনিট এর কম, এবং যেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, তা হলো ওজোন গহ্বর বা ওজোন হোল। ওকে, এইটা হচ্ছে আমাদের ওজোন গহ্বরের সংজ্ঞা। এই সংজ্ঞার থেকে আমরা আর কিছু পাই না পাই, এখানে বিজ্ঞানীর নামটা লিখে রাখতে হবে। কত হয়, 1982-তে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান। লক্ষ্য করেছিলেন যে ওজোন স্তর ক্ষয় হচ্ছে বলে। 1982-তে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান লক্ষ্য করেন আন্টার্কটিক মহাদেশে
কি হচ্ছে, ওজোন স্তর ক্ষয়। ওকে, তার কারণ কি? কারণ সম্বন্ধে জানি। একটানা 6 মাস -78°C উষ্ণতা থাকার জন্য এই স্তরে এখানে PSC, যেটাকে আমরা লিখি পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড তৈরি হয়। ঠিক আছে, যা ওজোন স্তর ধ্বংস করে। ওকে, এই হচ্ছে আমাদের ওজোন গহ্বর এবং তার কারণ কোথায়। তো আরেকটা পয়েন্ট লিখি আমরা, যে স্টার দিচ্ছি না আর কি, একটা পয়েন্টের মতো করছি। উত্তর মেরুতে উষ্ণতা এক টানা এত কম না থাকায় সেখানে ওজোন গহ্বর সৃষ্টি হয়নি। তো বাচ্চা বাটি দেখো, উত্তর মেরুতে উষ্ণতা একটানা এত না থাকায় এখানে ওজোন গহ্বর সৃষ্টি হয়নি, তাই তো। ওজোন স্তর ধ্বংসের এরপরে কারণ পড়বো, জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে মোটামুটি। না, এটা এখানেই থাক, এর পরের পয়েন্ট আবার আলাদা করে করব। দেখো, এইটা একটু স্ক্রিনশট নাও। আমি একটু বলে দিচ্ছি, এইটা যেটা তোমরা লিখছো বা তোমরা যেটা দেখছো স্ক্রিনশট নিয়ে রাখছো পরে পড়বে, এই জিনিসটা আমরা যেখানে বলেছি সেইখানে প্রথমে দেখো, এই আমরা ক্লাস করলাম, এই ক্লাসটা স্ক্রিনশট করা হয়। স্ক্রিনশট করে এর মধ্যে আরও কিছু যদি ঢুকানোর দরকার, এটা তো থাকেই, তার সাথে আরও কিছু যদি ঢুকানোর দরকার হয় সেইটাকে দিয়ে একটা নোটস, ভালো মানের নোটস, যেটাকে হ্যান্ড রিটেন নোটস বলা হয়, সেই হ্যান্ড রিটেন নোটস আমরা দিয়ে থাকি। ঠিক আছে, কোথায় দেওয়া থাকবে তোমরা জানো অবশ্যই, না জানলে প্রথমে 2-1 ভিডিও দেখো, সেইখানে আমি বলে দিয়েছি কোথায় থাকবে, কিভাবে তোমরা পাবে। বুঝতে পারছো? এই জিনিসটাকে আমরা হ্যান্ড রিটেন নোটসে রাখি, তাছাড়াও এর থেকে আরও 2-1 জিনিস বেশি থাকতে পারে। তোমাদের যদি এটা পড়তে পছন্দ হয়, দেখতে ভালো লাগে, তাহলে এটা দেখো, না হলে আমাদের হ্যান্ড রিটেন নোটস আছেই, সেটা যে দেখবে সেইটাতে খুব সুন্দরভাবে থাকবে, তোমরা সেটা প্রিন্ট আউটও করে বের করে দিতে পারো এবং পরীক্ষার সময় শুধুমাত্র পড়ে যেতে পারো, লেখার কোনো চব্য এখানে নেই। ওকে, ওজোন স্তর ধ্বংসের কারণ, এটা আমরা একটু দেখব। এখানে আমরা কি কি পড়েছি? এখানে পড়েছি CFC, নাইট্রোজেনের অক্সাইড, মিথেন। ঠিক আছে,
মিথাইল ব্রোমাইডও পড়বো, মানে একটা নাম আর কি, যেটা ওজোন স্তর ধ্বংসে সাহায্য করে। ওজোন স্তর ধ্বংসের কারণ এটা আমি এক এক করে লিখি এই সাইডে। সিএফসি, যেটাকে বলা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। তাছাড়াও আর কি আছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, আচ্ছা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বলতে কি কি আছে দেখো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মধ্যে পড়ে নাইট্রিক অক্সাইড, যেটাকে আমরা এনও বলে জানি, নাইট্রিক অক্সাইড। এর পরের পয়েন্ট আছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, যেটাকে বলা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। এরপরে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইঅক্সাইড, এর সংকেত নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ঠিক আছে। এই যে এই টোটাল তিনটা, এগুলো কি নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ, এগুলো ওজোন স্তর ক্ষয় করতে খুব ভালোভাবে সাহায্য করে আমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা লিখতে পারি মিথেন, CH বলো 4, এই তো শিখেছো, আস্তে আস্তে সব শিখছো। মিথেন, তার সাথে লেখা যায় মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড, CH3Br, তাই তো, মিথাইল ব্রোমাইড। এই হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের বিভিন্ন কারণ। তো আমরা সিএফসি কোথায় কোথায় পাওয়া যায় সেটা একটু জানি। যেটা আমরা দেখতে পাই অগ্নি নির্বাপক যন্ত্র, মানে ওই আগুন নিভানো, যেটা ফায়ার এক্সটিংগুইশার এইরকম একটা ইংলিশ আছে না, সেই যন্ত্রে দেখতে পাই। তারপরে ওই মোবাইলের বা ধরো ইলেকট্রনিক্সের পার্টস ক্লিন করার যেই ক্লিনার, সেই ক্লিনারে এই সিএফসি উপস্থিত থাকে। এসি, আর ধরো এসির সাথে সাথে রেফ্রিজারেটর, এই রকম জিনিসে আমরা দেখতে পাই হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। অ্যারোসল স্প্রেতে পাওয়া যায়, ঠিক আছে। প্লাস্টিক তৈরিতে ফোমিং এজেন্ট রূপে ব্যবহার করা হয় এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনকে। তো এর অনেক ব্যবহার আছে, বাট এর ক্ষতিও অনেক আছে। আমরা ব্যবহার করছি, কিন্তু এ কি করছে, পরিবেশকে নষ্ট করছে। তার জন্য আস্তে আস্তে এটা বন্ধ করে দেওয়া হয়, সেটা আমরা আস্তে আস্তে পড়বো যে কেন বন্ধ করে দেয়, কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সব। তো এইগুলো আমরা একটু লিখবো, লেখা হয়েছে। এরপরে দেখো এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। লিখতে পারো, হেডিং দিতে পারো যে সিএফসি ক্লোরিন পরমাণু, এর মধ্যে কি আছে, সিএল পরমাণু। এই সিএল পরমাণু কীভাবে O3কে ধ্বংস করে বা ওজোনকে ধ্বংস করে। দেখো ক্লোরিন পরমাণু আছে, এর সাথে যদি O3 যুক্ত করি, তখন এ কি করবে, এই O3টাকে ভেঙে দিবে, তৈরি করবে কি ClO প্লাস O2 অক্সিজেন। O3কে ভেঙে একটা O নিচ্ছে এবং একটা O2 রেখে দিচ্ছে, ঠিক আছে। এরপর এই যে ClO আছে না, এও নষ্ট করবে ওজোন স্তরকে। কীভাবে, ClO প্লাস এর সাথে যদি আবার O3 যুক্ত করা হয় কোনোভাবে, মানে ওইখানে পৌঁছে গেলে, যেখানে O3 আছে সেখানে যদি একবার পৌঁছে যায়, তখন ClO প্লাস O3 এ কী করবে, এটাকে Cl প্লাস 2O2 উৎপন্ন করবে এটাকে, ঠিক আছে।
O3 আর O তো অক্সিজেন, এটাকে ভেঙে দিয়ে কি দুটা O2 বা দুটা অক্সিজেন তৈরি করে দেবে, আর একটা ক্লোরিন পরমাণু। আবার এই সক্রিয় ক্লোরিন পরমাণু আবার একটাকে ভাঙবে, O3 কে দিয়ে এইভাবে করবে, এইভাবে চলতে থাকবে। মানে একটা ক্লোরিন পরমাণু যদি পৌঁছাতে পারে না, অনেক অনেক ওজনকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, তো বেশ ভাইটাল একটা ব্যাপার। CFC ওজন স্তরকে ধ্বংস করতে পারে। আবার এই Cl পরমাণু আবার একটা O3 কে ধরবে, Clও তৈরি করবে, আবার Clও আর একটা O3 কে ধরবে, Cl তৈরি করবে, এইভাবেই চলতে থাকে আর কি। তাহলে এখানে কি লেখা যেতে পারে, একটা ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজনকে ধ্বংস করতে পারে। তারপর নাইট্রোজেনের অক্সাইড, এই নাইট্রোজেনের অক্সাইড কিভাবে ধ্বংস করে ওজনকে, দেখো নাইট্রোজেনের প্রথমে কি লিখেছিলাম, NO বা নাইট্রিক অক্সাইড। তো NO বা নাইট্রিক অক্সাইড যদি O3 এর সাথে যুক্ত হয়, তখন আমরা কি দেখতে পাবো N নাইট্রোজেন এবং O আছে আর এদিকে O3, এখান থেকে তৈরি হবে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস NO2 তো তৈরি হয়ে গেল, আর বাকি আছে একটা অক্সিজেন বা O2। ঠিক আছে, এই রকম ঘটনা ঘটবে। এরপরে এই NO2টা কি করবে, NO2 O3 কে ধরবে, অক্সিজেনকে ধরবে, দিয়ে কি তৈরি করবে দেখো, মানে অক্সিজেনের একটা পরমাণুকে ধরলো, দিয়ে তৈরি করলো NO প্লাস O2 এবং NO, আবার এই NO কি করবে, O3 কে ধরে ধ্বংস করবে। ঠিক আছে, এই রকম ঘটনা ঘটতে থাকে। এই রকম সমীকরণ আমরা দেখতে পাই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড দ্বারা, CFCর বিভিন্ন মানে ক্লোরিন পরমাণুর দ্বারা। ঠিক আছে, এই ঘটনাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয়, এবং এটা পরীক্ষায় পড়তে পারে যে ওজোন স্তর ধ্বংসের কিভাবে হয়, বা ওজোন স্তর ধ্বংসের বিক্রিয়াগুলি লেখো, রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো, ক্লোরিনের দ্বারা কিভাবে হয়, এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, অ্যাকচুয়ালি নাইট্রিক অক্সাইড দিয়েই হবে, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। নাইট্রোজেন ও ডাইঅক্সাইড একটা ওজনের পরমাণুকে নিয়ে আবার NO বা নাইট্রিক অক্সাইড তৈরি করছে, এই নাইট্রিক অক্সাইড আবার ওজনের একটা O3 কে ভাঙবে। এই ঘটনাগুলি আমাদের ঘটতে থাকে। তো ভালোভাবে একটু স্ক্রিনশট। দেখো এটা হয়েছে। এরপর আমরা কি করব, এর প্রভাব দেখব। মানে এই যে ধ্বংস হচ্ছে না ওজোন স্তর, এই ধ্বংস হওয়ার ফলে কি ঘটনা ঘটতে পারে। তার আগে একটু ক্লিন করি বোর্ডটা। দেখো টাইম আজকে একটু যাক 10 মিনিট এক্সট্রা, কারণ এর আগের দিন 10 মিনিটই ক্লাস হয়েছে, তোমাদের সাথে ভালোভাবে কথাও হয়নি। তো 10 মিনিট আজকে এক্সট্রা যাবে, যাক, কিন্তু আমরা জিনিসটা কমপ্লিট করতে পারবো। দেখো ওজোন স্তর আমাদের প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে। মানে কি, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি মানে আলট্রাভায়োলেট যেটা, সেইগুলোকে আটকিয়ে দেয়। এর ফলে কি আমাদের ত্বকে যে সমস্ত, যেমন ধরো ইউভি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সার সৃষ্টি করতে পারে, চোখে ছানি পড়তে পারে ওই ইউভি রশ্মি যদি ডাইরেক্ট চোখে এসে পড়ে। ঠিক আছে, মেলাটোমা হতে পারে, ত্বক পুড়ে যেতে পারে, এরকম অনেক ঘটনা ঘটে, যার জন্য তোমরা সানস্ক্রিন ব্যবহার করো আর কি। ঠিক আছে, এরকম ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে তৈরি আছে আমাদের কি ওজোন স্তর। তো এই ওজোন স্তর যদি একবার ধ্বংস হতে পারে, তাহলে দেখো সৃষ্টি হতে আর অনেক টাইম লাগবে, অনেক ব্যাপার আছে তার মধ্যে, সৃষ্টি হবে কি না সেটা প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, এখানে আমরা দেখব এই ধ্বংসের প্রভাবে আমাদের কী ক্ষতি হতে পারে, আমরা একটু দেখলাম। তারপর আমাদের ছাড়াও যখন আমরা পড়ব যে উদ্ভিদের ওপর বা
অন্যান্য সামুদ্রিক জীবের ওপর কী ক্ষতি করতে পারে, তখন আমরা সিম্পলভাবে জানবো যে গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে, যেটা গাছ খাদ্য তৈরিতে ব্যবহার করে, সেই ক্লোরোফিলকেই নষ্ট করে দেয় এরা। এর ফলে গাছ খাদ্য তৈরি করতে না পারলে গাছের যে প্রোটিন, ভিটামিন, সেই সমস্ত জিনিস আমাদের শরীরে যাওয়া তো প্রায় খারাপই হয়ে যাবে, তাই তো? আমাদের শরীরে তো যেতেই পারবে না, না? এর জন্য আমাদের শরীরেও ক্ষতি হতে পারে, মানে ইনডাইরেক্টলি ক্ষতি আমাদেরই। তারপর যখন সামুদ্রিক জীবরা, যেগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে, প্ল্যাঙ্কটন মানে ওই শৈবাল জাতীয়, শ্যাওলা জাতীয় জিনিস, যেগুলো খেয়ে ছোটো ছোটো মাছ বেঁচে থাকে এবং ছোটো মাছকে বড় মাছ খেয়ে বেঁচে থাকে, এরকম ঘটনা ঘটে। বা সামুদ্রিক বিভিন্ন জীবেরাও যেগুলো খেয়ে বেঁচে থাকে, এই যে যেগুলো খেয়ে বেঁচে আছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন সমুদ্রের মধ্যে, এদেরও তো সবুজ সবুজ, এরাও যেমন এদের সালোক সংশ্লেষ করতে হয়, মানে এরা সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে, এদেরও যদি ক্লোরোফিল নষ্ট করে দেয় তখন এরাও খাদ্য তৈরি করতে পারবে না। এর ফলে একটা বিশাল বিপর্যয়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা একটু ডিটেলসে লিখব, মানে ডিটেলস বলতে পয়েন্ট টু পয়েন্ট লিখব। ওজোন স্তর ধ্বংসের প্রভাব, মানে ক্ষতিকর প্রভাব যাকে বলে, খুব ভালো প্রভাব কিন্তু এখানে পাওয়া সম্ভব নয়। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দিতে পারি? ওজোন স্তর প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে। তো যদি সানস্ক্রিন না মেখে বেরোও তখন কি হবে? তখন ত্বক পুড়ে যাবে, তাই তো? ত্বকের ক্যান্সার, দেখা যেতে পারে। আচ্ছা, 3 নম্বর, চোখে ছানি পড়তে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে। 4 নম্বর একটা পয়েন্ট আছে, যেটাকে আমরা প্রজনন ক্ষমতা বলি, ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা। কমে যাবে, ঠিক আছে? এই ঘটনাগুলো ঘটতে পারে। তোমাদের যে শরীরের ইমিউনিটি সিস্টেম আছে না, সেইটাকেও ধ্বংস করে ইউপি। তো কি করবে? প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। এটা তো আমাদের ক্ষেত্রে। এরপর যখন আমরা দেখব উদ্ভিদের ক্ষেত্রে, তখন আমরা কি পড়ব? 1 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি উদ্ভিদের কি কি মানে প্রভাব পড়তে পারে। উদ্ভিদের 1 নম্বর প্রভাব পড়তে পারে সালোক সংশ্লেষ ব্যাহত হয়। ব্যাহত হবে, ঠিক আছে? শর্টে লিখছি একটু। নাম্বার 2 কি লিখতে পারি? না, বীজের অঙ্কুরোদ্গম, বীজের ফার্টিলাইজেশন আর কি। প্রক্রিয়া ব্যাহত হয়, ঠিক আছে? 3 নম্বর পার্ট আমরা লিখতে পারি সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন
এর সালোক সংশ্লেষ বিঘ্নিত হওয়ায়, গল্পটা বলে দিয়েছি, জাস্ট আমরা পয়েন্ট টু পয়েন্ট লিখছি। সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ বিঘ্নিত হওয়ায়, সমুদ্রের সালোক সংশ্লেষ বিঘ্নিত হওয়ায় সামুদ্রিক প্রাণী ও জীবের, সামুদ্রিক জীব আর কি, বিনাশ ঘটবে। যারা এই ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে তারা তো মারা যাবে আর কি। এছাড়া আর জায়গা আছে, জায়গা আছে একটু। এছাড়া ইউভি রে পৃথিবীর পৃষ্ঠে সরাসরি এসে পড়লে তা পৃথিবীর উষ্ণতা অনেকটা বাড়িয়ে দেবে, অনেকটা বৃদ্ধি করবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প, বেশি কিছু জানার দরকার নেই, হালকা হালকা করে গল্প পড়ে রাখো। তাহলে ইউভি রে কি হচ্ছে, ডাইরেক্ট যদি পৃথিবীতে আসে না, তখন পৃথিবীর টেম্পারেচার বা আর্থের যে টেম্পারেচার, এই যে আমাদের যে গরমকালটা গেল, এর থেকেও টেম্পারেচার আরও বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটে। তো একটু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপর দেখো ঘটনাটা কি ঘটছে। একে তো বন্ধ করতে হবে, যেহেতু আমরা মানুষ। যখন আমরা এখানে বন্ধ করতে যাব কিভাবে, এর জন্য বহুদেশীয় একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, এই মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছিল কি, সিএফসির ব্যবহার ধাপে 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 কমিয়ে কমিয়ে একবারে টোটালি বন্ধ করে দেওয়া, যাতে আমাদের ওজোন স্তরের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এরপরে নেক্সট পয়েন্ট আমরা যাব কি, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল লেখার সেরকম দরকার নেই, জিনিসটা কি, মন্ট্রিল প্রোটোকল কি পড়লে তখন আমরা কি বলবো সেইটা একটু দেখব, যদি পড়ে যায় পরীক্ষায় আর কি, পড়ার সম্ভাবনা থাকে। কি আছে কি নেই পরে আমরা দেখবো, এখন শুধু আমাদের জানার দরকার, জেনে রাখছি। মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল মানে একটা বেশ ভালো একটা জিকের পার্ট, যেটাকে বলা যেতে পারে জেনারেল নলেজের। এখান থেকে কোশ্চেন আসে দু একটা, যে কোথায় কোথায় কি সম্মেলন হয়েছিল। ঠিক আছে, আমরা বেশি কিছু জানবো না, আমরা জানবো যে ওজোন স্তর ধ্বংস রক্ষা করার আন্তর্জাতিক চুক্তি, ওজোন স্তর রক্ষা করার আন্তর্জাতিক চুক্তি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। আন্তর্জাতিক চুক্তি কার কার, বহু দেশীয়, অনেক দেশ ছিল এর মধ্যে। বহু দেশীয় চুক্তি আর কি, অনেক দেশ মিলে এই চুক্তিটা স্বাক্ষরিত করে। দেখো, এর স্বাক্ষর করা হয়েছিল একটাই, তাই তো, স্বাক্ষর করার পর কার্যকরীও করা হয়। কার্যকরী
16 সেপ্টেম্বর 1987 কিন্তু এটা স্বাক্ষরিত হয়। তো আমরা এটা লিখতে পারি 1987। 1989 এটা কিন্তু কার্যকরী হয়ে যায়। 1 জানুয়ারি 1989 এর মধ্যে এটা কার্যকরী হয়ে যায়। এর লক্ষ্য কী ছিল? ওজোন স্তর ধ্বংস কমানো বা ওজোন স্তরের ধ্বংস বন্ধ করা। ঠিক আছে, দেখো এখানে পয়েন্ট বলা যেতে পারে বিষয়বস্তু। 1 নম্বর পয়েন্ট, 1995 মধ্যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের যে ব্যবহার, সেই ব্যবহার 50% হচ্ছে কমানো, ডিক্রিজ করা, বন্ধ করা, এরকম বলা যেতে পারে। মানে 50% যাতে সিএফসির ব্যবহার বন্ধ হয়ে যায়। নাম্বার 2 দেখো 1995 হলো, এরপর 2000 সালের মধ্যেই সিএফসি এর ব্যবহার পুরো 100% বন্ধ, স্টপ। ঠিক আছে, এই রকম আমাদের মানে এটা লক্ষ্য, এইরকম ধাপে ধাপে বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল মেন্টাল প্রোটোকল। ঠিক আছে, একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তিতে তো বিশেষ কিছু জিনিস আমাদেরকে বলতে হবে যে কি ঘটনা ঘটবে, কি জন্য চুক্তিটা হচ্ছে, কি করছে সরকার, কি করবে, এই ঘটনা এখানে ঘটেছে। ঠিক আছে, তারপর 2000 সালের পর আরও অনেক এই চুক্তির মধ্যে যুক্ত হয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রেও অনেকটা সাবধানতা প্রকাশ করেছে মেন্টাল প্রোটোকল, এবং সিএফসির ক্ষেত্রে তো প্রায় খুব ভালোভাবেই সাবধানতা প্রকাশ করেছে মেন্টাল প্রোটোকল, আর খুব কাজের হয়েছে এটা। ঠিক আছে, এর জন্য ওজোন স্তর এখন ক্ষয়ের থেকে আপাতত বেঁচে আছে, নাহলে অনেক দিন আগেই ক্ষয় হয়ে যেত আমাদের এই দিকটাও। ওহো, মুছে দিয়েছি তো। এইটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে বাকিটা যেটা আছে ওটা হ্যান্ড রিটেন নোটসে দেখবে। ঠিক আছে, আমরা এটাকে স্ক্রিনশট করে হ্যান্ড রিটেনভাবে লিখে তারপরে তোমাদেরকে পাঠাবো। তো আজকে আমরা ওজোন স্তরের যে ঘটনাগুলি ঘটে এবং ওজোন স্তর ধ্বংস, এর ক্ষতিকারক প্রভাব এবং এই ধ্বংস রক্ষা করতে কি প্রয়োজন, কি স্টেপ আমাদেরকে নিতে হচ্ছে, সেই জিনিসটি আমরা দেখেছি। নেক্সট আমরা গ্রিন হাউস সম্বন্ধে পড়ব। গ্রিন হাউসের কারণ, ফলাফল সব সম্বন্ধে আমরা পড়ব। আজকে যেটা আমরা শুরু করেছিলাম ওজন, সেই ওজন এখানে পর্যন্তই শেষ। ওকে, ওজনে আশা করি এর বেশি এক লাইনও পড়ার দরকার নেই, যা আছে এনাফ ফর ইউ ফর ক্লাস 10। ঠিক আছে, অনেক বেশি দেওয়া আছে, এর থেকে অনেক কম পড়ে, তোমরা এইটুকু পড়ো। আমি একটু বেশি, এতটা বেশি দিয়েছি, আছে অনেকটাই। ঠিক আছে, তার মধ্যে থেকে একটু বেশি দিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাক। জয় হিন্দ, গুড নাইট।